নমস্কার, গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ অষ্টম পরিচ্ছেদের পরবর্তী অংশ। চৈত্র মাসের মাঝামাঝি একদিন খবর পাইলাম সীতাপুর গ্রামে রাখালবাবু নামে একজন বাঙালি ডাক্তার ছিলেন। তিনি কাল রাত্রে হঠাৎ মারা গিয়াছেন। ইহার নাম পূর্বে কখনো শুনি নাই। তিনি যে ওখানে ছিলেন তাহা জানিতাম না। শুনিলাম আজ ২০-২২ বৎসর তিনি সেখানে ছিলেন। ও অঞ্চলে তাহার পসার ছিল, ঘরবাড়িও নাকি করিয়াছিলেন ওই গ্রামেই। তাহার স্ত্রী পুত্র সেখানেই থাকে। এই অবাঙালির দেশে একজন বাঙালি ভদ্রলোক মারা গিয়াছেন হঠাৎ। তাহার স্ত্রী পুত্রের কী দশা হইতেছে, কে তাহাদের দেখাশোনা করিতেছে, তাহার সৎকার বা সাধ্য শান্তির কী ব্যবস্থা হইতেছে, এসব জানিবার জন্য মন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। ভাবিলাম আমার প্রথম কর্তব্য হইতেছে সেখানে গিয়া সেই শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর লওয়া। খবর লইয়া জানিলাম গ্রামটি এখান হইতে মাইল ২০ দূরে, কড়ারি খাসমহলের সীমানায়। বৈকালের দিকে সেখানে গিয়া পৌঁছিলাম। লোকজনকে জিজ্ঞাসা করিয়া রাখালবাবুর বাড়ি খুঁজিয়া বাহির করিলাম। দুখানা বড় বড় খোলার ঘর, খানতিনেক ছোট ছোট ঘর। বাহিরে এদেশের ধরনে একখানা বসিবার ঘর, তার ৩ দিকে দেওয়াল নাই। বাঙালির বাড়ি বলিয়া চিনিবার কোনো উপায় নাই। বসিবার ঘরে দড়ির চারপাই হইতে উঠানের হনুমানের ধ্বজাটি পর্যন্ত সব এদেশি। আমার ডাকে একটি ১২-১৩ বছরের ছেলে বাহির হইয়া আসিল। আমায় ঠেঁট হিন্দিতে জিজ্ঞাসা করিল, কাকে খুঁজছেন? তাহার চেহারা দেখিয়া মনে হয় না যে সে বাঙালির ছেলে। মাথায় লম্বা টিকি, গলায় অবশ্য বর্তমানে কাঁচা, সবই বুঝিলাম, কিন্তু মুখের ভাব পর্যন্ত হিন্দুস্থানি বালকের মতো কি করিয়া হয়। আমার পরিচয় দিয়া বলিলাম, তোমাদের বাড়িতে এখন বড় লোক কে আছেন, তাকে ডাকো। ছেলেটি বলিল, সেই বড় ছেলে, তার আর ২টি ছোট ছোট ভাই আছে। বাড়িতে আর কোনো অভিভাবক নাই। বলিলাম, তোমার মায়ের সঙ্গে আমি একবার কথা কহিতে চাই, জিজ্ঞেস করে এসো। খানিকটা পরে ছেলেটি আসিয়া আমায় বাড়ির মধ্যে লইয়া গেল। রাখালবাবুর স্ত্রীকে দেখিয়া মনে হইল বয়স অল্প, ৩০-এর মধ্যে। সদ্য বিধবার বেশ, কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলিয়াছে। ঘরের আসবাবপত্র নিতান্ত দরিদ্রের গৃহস্থালির মতো। একদিকে একটা ছোট গোলা, ঘরের দাওয়ায় খান ২ চারপাই, ছেঁড়া লেপ কাঁথা, এদেশি পিতলের ঘয়লা, একটা গুড়গুড়ি, পুরনো টিনের তরঙ্গ। বলিলাম, আমি বাঙালি, আপনার প্রতিবেশী। আমার কানে গেল রাখালবাবুর কথা, তাই এলাম। আমার এখানে একটা কর্তব্য আছে বলে মনে করি। আমার কোনো সাহায্য যদি দরকার হয় নিঃসংকোচে বলুন। রাখালবাবুর স্ত্রী কপাটের আড়ালে দাঁড়াইয়া নিস্তব্ধে কাঁদিতে লাগিলেন। আমি বুঝাইয়া শান্ত করিয়া পুনরায় আমার আসিবার উদ্দেশ্য ব্যক্ত করিলাম। রাখালবাবুর স্ত্রী এবার আমার সামনে বাহির হইলেন। কাঁদিতে কাঁদিতে বললেন, আপনি আমার দাদার মতো। আমাদের এই ঘোর বিপদের সময় ভগবান আপনাকে পাঠিয়েছেন। ক্রমে কথায় কথায় জানা গেল এই বাঙালি পরিবার সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় এই ঘোর বিদেশে। রাখালবাবু গত ১ বৎসরের উপর শয্যাগত ছিলেন। তার চিকিৎসার ও সংসার খরচে সঞ্চিত অর্থ সব নিঃশেষ হইয়া গিয়াছে। এখন এমন উপায় নাই যে তাঁর সাধ্যের জোগাড় হয়। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, রাখালবাবু তো অনেক দিন ধরে এই অঞ্চলে আছেন, কিছু করতে পারেননি? রাখালবাবুর স্ত্রী সংকোচ ও লজ্জা অনেকটা দূর হইয়াছিল। তিনি যেন এই প্রবাসে এই দুর্দিনে একজন বাঙালির মুখ দেখিয়া অকুলে কুল পাইয়াছেন। মুখের ভাবে মনে হইল। বলিলেন, আগে কি রোজগার করতেন জানি না, আমার বিয়ে হয়েছে এই ১৫ বছর। আমার সতীন মারা যেতে আমায় বিয়ে করেন। আমি এসে পর্যন্ত দেখছি কোনো রকমে সংসার চলে। এখানে ভিজিটের টাকা বড় একটা কেউ দেয় না। গম দেয়, মকাই দেয়। গত বছর মাঘ মাসে উনি অসুখে পড়লেন। সেই থেকে আর একটি পয়সা ছিল না। তবে এদেশের লোক খারাপ নয়। যার কাছে যা পাওনা ছিল বাড়ি বয়ে সেসব গম মকাই কলাই দিয়ে গিয়েছে। তাই চলছে, নয়তো না খেয়ে মরত সবাই। আপনার বাপের বাড়ি কোথায়, সেখানে খবর দেওয়া হয়েছে? রাখালবাবুর স্ত্রী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, খবর দেবার কিছু নেই। আমার বাপের বাড়ি কখনো দেখিনি। শুনেছিলাম ছিল মুর্শিদাবাদ জেলায়।
ছেলেবেলা থেকে আমি সাহেবগঞ্জে ভগ্নিপতির বাড়িতে মানুষ। মা বাবা কেউ ছিলেন না। আমার সে দিদি আমার বিয়ের পরে মারা যান। ভগ্নিপতি আবার বিয়ে করেছেন, তার সঙ্গে আর আমার সম্পর্ক কী? রাখালবাবুর কোনো আত্মীয় স্বজন কোথাও নেই? দেশে জ্ঞাতি ভাইয়েরা আছে শুনতাম বটে, কিন্তু তারা কখনো সংবাদ নেয়নি। উনিও দেশে যাতায়াত করতেন না। তাদের সঙ্গে সদ্ভাবও নেই। তাদের খবর দেওয়া না দেওয়া সমান। এক মামা শ্বশুর আছেন আমরা শুনতাম কাশিতে, তাও তাঁর ঠিকানা জানি নে। ভয়ানক অসহায় অবস্থা। আপনার জন কেহ নাই এই বন্ধুহীন বিদেশে 2-3টি নাবালক ছেলে লইয়া সহায় সম্পদ শূন্য বিধবা মহিলাটির দশা ভাবিয়া মন রীতিমতো দমিয়া গেল। তখনকার মতো যাহা করা উচিত করিয়া আমি কাছারিতে ফিরিয়া আসিলাম। সদরে লিখিয়া স্টেট হইতে আপাতত 100 টাকা সাহায্যের ব্যবস্থা করিয়া রাখালবাবুর শ্রাদ্ধ কোনো রকমে শেষ করিয়া দিলাম। ইহার পর আরও বার কয়েক রাখালবাবুর বাড়িতে গিয়াছি। স্টেট হইতে মাসে 10টি টাকা সাহায্য মঞ্জুর করাইয়া লইয়া প্রথমবারের টাকাটা নিজেই দিতে গিয়াছিলাম। দিদি খুব যত্ন করিতেন, অনেক স্নেহ আত্মীয়তার কথা বলিতেন। সেই বিদেশে তার স্নেহ যত্ন আমার বড় ভালো লাগিত। তারই লোভে অবসর পাইলেই সেখানে যাইতাম। ধন্যবাদ। শেষ অংশটুকু পরের পর্বে।